আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আজকের মিয়াবাজার কলেজ থেকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো কোষের গঠন। আমি বোর্ডের ভিতরে একটা জিনিস আঁকতে যাচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো দেখে। আমি একটু বলে নেই, এরপরে আঁকবো। সকল উদ্ভিদ যেমন একরকম নয়, ঠিক তদ্রূপ ভাবে সকল উদ্ভিদ কোষও একরকম নয়। এমনকি একই উদ্ভিদের ভিন্ন ভিন্ন অংশের কোষগুলো ভিন্ন ভিন্ন রকমের। সর্বোপরি বলা যায় একই টিস্যুর অন্তর্গত কোষগুলো একরকম নয়। আবার সকল কোষের কোষীয় অঙ্গাণুগুলো নাও থাকতে পারে। সকল কোষীয় অঙ্গাণু নাও থাকতে পারে। এজন্য আদর্শ কোষ বলতে বাস্তবে কোনো কোষ পাওয়া যায় না। তবে আমরা শেখার জন্য, পড়ার জন্য যে কোনো একটা কোষকে আদর্শ ধরে আমরা শিখব। তো আমি আদর্শ একটি উদ্ভিদ কোষ অঙ্কন করার চেষ্টা করতেছি। হলো একটি আদর্শ উদ্ভিদ কোষ। একটি আদর্শ উদ্ভিদ কোষ যেমন এরপরে দেখো, আমি এঁকেছি, একটা কোষ আঁকার চেষ্টা করতেছি। এটা হলো প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট, মুক্ত রাইবোজোম, এটা হলো লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এবার লক্ষ্য করো, এটা হলো কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিড তন্তু, মুক্ত রাইবোজোম, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা হলো কোষ গহ্বর। আমি এখানে একটু মোটামুটি আন্ডারলাইন করি, এটা কোষ প্রাচীর, কোষ প্রাচীর, কোষ আবরণী, কোষ আবরণী, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম, এরপর মাইটোকন্ড্রিয়া,
নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, প্লাজম, নিউক্লিওলাস, তারপরে ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু, মুক্ত রাইবোজোম, মুক্ত রাইবোজোম, লাইসোজোম, এরপর হলো প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর, এরপরে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মোটামুটি এই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো, বাস্তবে যেমন একটি আদর্শ উদ্ভিদ কোষ পাওয়া সম্ভব নয়, তারপরে আমরা পড়ার জন্য শেখার তাগিদে একটি উদ্ভিদ কোষের সকল অঙ্গাণু সহ একটি কোষকে আদর্শ উদ্ভিদ কোষ ধরে নিব। একটি আদর্শ উদ্ভিদ কোষের ভিতরে চারটা অংশ থাকবে, প্রধান চারটা অংশ থাকবে। যেমন এখানে আছে কি কোষ প্রাচীর, কোষ প্রাচীর থাকবে, কোষ আবরণী থাকবে, এরপরে এন্ডো কোষ আবরণী থাকবে, তারপরে তোমার সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস, আর হলো কোষস্থ নির্জীব বস্তু। এই চারটা হলো প্রধান। আবার বলতেছি, কোষ প্রাচীর, কোষ আবরণী বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর কোষস্থ নির্জীব বস্তু। এখানে কোষ প্রাচীর আমরা চিনতে পারছি, যেখানে টাইটিন নির্মিত, সেলুলোজ নির্মিত যে শক্ত আবরণ থাকে, কোষের বাহিরে যে শক্ত আবরণটা থাকে, এটা হলো কোষ প্রাচীর। আর কোষ প্রাচীরের পরে যে পাতলা যে একটা আবরণ বর্ডার তৈরি করেছে, এটা হলো কোষ আবরণী। এরপরে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কোনটা? কোষ আবরণীকে বাদ, অর্থাৎ কোষ প্রাচীরকে বাদ দিলে, কোষ প্রাচীর বাদ দিলে পুরো এই জায়গাটা হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আমরা নিউক্লিয়াসকে যদি বাদ দিই, নিউক্লিয়াসকে বাদ দিয়ে পাশে যে অংশগুলো আছে, এটাই সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকবে দেখো, মাইটোকন্ড্রিয়া থাকবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, কোষ গহ্বর, তারপরে লাইসোজোম, মুক্ত রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, মাইক্রোটিউবুলস ইত্যাদি হলো সাইটোপ্লাজমের ভিতরে থাকবে। আর নিউক্লিয়াসে কি কি থাকবে? নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউক্লিওলাস, ক্রোমাটিড তন্তু। নিউক্লিয়াসের ভিতরে অপেক্ষাকৃত গোলাকার যে বস্তুটা দেখা যায়, এটা হলো নিউক্লিওলাস। এরপরে সুতার মতো যে বস্তুগুলো দেখা যায়, এটাকে ক্রোমাটিড তন্তু বলা হয়। এরপরে এর ভিতরে জেলির মতো যে পদার্থটা থাকে, তরল পদার্থ, এটা হলো নিউক্লিওপ্লাজম। এবং নিউক্লিয়াসের পাশে যে আবরণী থাকে, এটাকে নিউক্লিয়ার আবরণী বা এনভেলাপ বলা হয়। এবং এই এনভেলাপের ফাঁকে ফাঁকে যে ছিদ্র থাকে, এটা নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। তারপর নির্জীব বস্তু কি কি থাকবে? কোষস্থ নির্জীব বস্তু, যেমন সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ আর বর্জ্য পদার্থ থাকবে। এখন একটি কোষের অঙ্গাণুর মধ্যে কতগুলো অঙ্গাণু আছে যেটা ঝিল্লি দ্বারা আবৃত, এটাকে ঝিল্লি আবৃত অঙ্গাণু বলা হয়। তাহলে ঝিল্লি আবৃত অঙ্গাণুর মধ্যে রয়েছে রাইবোজোম, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপরে গোলজি বস্তু, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, পারক্সিজোম। আর এর ভিতরে আবার প্লাস্টিডটা হলো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, যেটা প্রাণী কোষে থাকবে না, উদ্ভিদ কোষে থাকবে। আর যেগুলো ঝিল্লি থাকবে না, ঝিল্লি আবরণী ছাড়া যেগুলো, এগুলো হলো রাইবোজোম, কোষ কঙ্কাল, সেন্ট্রিওল, এগুলো হলো ঝিল্লিবিহীন। সেন্ট্রিওল আবার উদ্ভিদ কোষে নাই, যেটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। এবার আসি কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীর উদ্ভিদের অন্যান্য সমস্ত কোষের
প্রোটোপ্লাস্টের চারিদিকে ঘিরে যে সচ্ছিদ্র পুরু শক্ত আবরণ আছে তাকে কোষ প্রাচীর বলা হয়। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে তার আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের নিচে যে প্রকোষ্ঠগুলো দেখেছিলেন এগুলো মূলত ছিল কোষ প্রাচীর। কোষ প্রাচীরের গঠনকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। গঠন ও পরিস্ফুটনের ভিত্তিতে উদ্ভিদের কোষ প্রাচীরে 3টি ভিন্ন স্তর দেখা যায়, যেমন মধ্যপর্দা, এরপরে প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা কি? কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তাকে মধ্যপর্দা বা ল্যামেলা বলে। প্রাইমারি প্রাচীর, দ্বিতীয় স্তরটি হলো প্রাইমারি প্রাচীর, যা প্রাথমিক প্রাচীর বা মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর গঠন করে, তাকে প্রাইমারি বা প্রাথমিক স্তর বলা হয়। আর সেকেন্ডারি প্রাচীর হলো প্রাইমারি প্রাচীরের উপরে স্তরে স্তরে সেলুলোজ জমা হয়ে সৃষ্টি হয় যে স্তরটি, এটা কি বলা হয়? সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরটা সাধারণত 3 স্তর বিশিষ্ট হয়। এই 3 স্তর বিশিষ্ট স্তরটাকে সেকেন্ডারি প্রাচীর বলা হয়। যেসব কোষের বিপাকীয় কার্য বেশি হয় সেখানে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না, কেবল স্থায়ী কোষের বেসেল, ট্রাকিড, ফাইবারে এই প্রাচীর সৃষ্টি হয়। আর কূপ হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মধ্যমুখী হয়ে অবস্থান করে, যেটা মুখোমুখি ভাবে অবস্থান করে দেখা যায়। এই কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে, আর মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়। এটা গেল ভৌত গঠন। তারপর কোষ প্রাচীরের ভৌত গঠনটা একটু দেখি। কোষ প্রাচীরের ভৌত গঠন এই হলো, বা পিট মেমব্রেনও বলতে পারি এটাকে, পিট মেমব্রেনও বলতে পারি এটাকে। তাহলে একটা কোষ প্রাচীরের আমরা চিত্র দেখলাম এবং এর ভৌত গঠন। তো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন এবার আসি। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিন অ্যাসিড, এছাড়া অদ্রাবণীয় ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটিন, যাকে আমরা পেকটিন বলি। আর প্রাইমারি প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনের কার্বোহাইড্রেট, প্রোটিন ও অন্যান্য পদার্থ থাকে। অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। কোনো কোনো প্রাচীরে সুবিরিন এবং ওয়াক্সও থাকে। ছত্রাকের প্রাচীরে কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীরে লিপিড, প্রোটিন এবং পলিমার থাকে। এবার আসি আমরা কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের অন্যতম কাজ হলো কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দান করা, প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, কোষের দৃঢ়তা প্রদান করা এবং উদ্ভিদের কঙ্কাল গঠনে কাজ করে, পানি ও খনিজ লবণের পরিবহনে সহায়তা করে, আর এক কোষকে অন্য কোষ থেকে পৃথক রাখে। তো কোষ প্রাচীরের পরে আমরা আসি। কোষ প্রাচীরের পরে হলো প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কাকে বলে? কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদায় পদার্থকে একসাথে প্রোটোপ্লাস্ট বলে। এর আগে যে আমি কোষ অঙ্কন করছিলাম, এই কোষ অঙ্কনের যে কোষের যে প্রাচীরটা, এই প্রাচীর দ্বারা যে পরিবেষ্টিত যে সমস্ত পদার্থগুলোকে একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো সজীব প্রোটোপ্লাজম, আর একটা হলো নির্জীব বস্তু। তাহলে প্রোটোপ্লাজমটা কি জিনিস? কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলাইডীয় ধর্মী যে সজীব পদার্থ থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কলাইডীয় ধর্মীটাকে কাকে বলে? অর্থাৎ যে তরলের ভিতরে বিভিন্ন রকমের কণিকা থাকে এটাকে কলয়েডাল পদার্থ বলা হয়। যেমন আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকে? বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণুগুলো থাকবে, এই জন্য এটা হলো কলয়েডাল পদার্থ বা কলাইডীয় পদার্থ। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? এই একটা প্রশ্ন থাকে তোমাদের, যে প্রোটোপ্লাজমকে কোষের ভৌত ভিত্তি বলা হয় কেন? বিজ্ঞানী হেক্সলি প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি মনে করেছেন। বিজ্ঞানী হেক্সলি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি মনে করেন, কারণ জীবনের সকল বৈশিষ্ট্য যেমন শ্বসন, চলন, রেশন, প্রজনন প্রভৃতি প্রোটোপ্লাজমের মধ্যকার
নানারূপ পরিবর্তনের বহিঃপ্রকাশ। এই জন্য একে জীবনের ভৌতবৃত্তি বলা হয়। প্রোটোপ্লাজম হলো জীবদেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে। তাই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতবৃত্তি বলা হয়। প্রোটোপ্লাজমের প্রধান অংশ তিনটি, যেমন প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো যেটা বলতেছিলাম যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতবৃত্তি বলা হয় কেন? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতবৃত্তি বলা হয় অর্থাৎ জীবদেহের সকল মৌলিক জৈবিক কার্যাবলী প্রোটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়, তাই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতবৃত্তি বলা হয়। এখন প্রোটোপ্লাজমের প্রধান অংশ হলো তিনটি, একটা হলো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির গঠন আসি এবার আমরা। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবদ্ধ লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকেই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। আমি আবার বলতেছি, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবদ্ধ লিপোপ্রোটিন দ্বারা গঠিত এবং সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে প্রোটোপ্লাজম বা কোষ ঝিল্লি বলে। 1855 সালে বিজ্ঞানী কার্ল ল্যাগেলি সর্বপ্রথম এর নামকরণ করেন। এখন প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে, প্লাজমা মেমব্রেনের গঠন একটি গতিশীল অর্ধতরল, এর লিপিড এবং প্রোটিনের সঞ্চালনে সক্ষম। এখানে যে প্রোটিন এবং লিপিড আছে, সাধারণত দেখা যায় প্রোটোপ্লাজমটা প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে গঠিত। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ প্রকাশ করেছে, তবে এর গঠন শৈলী সম্পর্কে লিপিড এবং প্রোটিন সম্পর্কে কারো দ্বিমত নেই। তবে এর গঠন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের মতবাদ ব্যক্ত করেছেন। প্লাজমা মেমব্রেন গঠন শৈলী বর্ণক সকল কোষ বিজ্ঞানী দ্বিস্তরী লিপিডের কথা বলেছেন, কিন্তু লিপিড স্তর দুটির বিন্যাসের ব্যাখ্যায় বিভিন্ন সময় বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মডেল বিবেচনা করেছেন। যেমন মডেলগুলোর মধ্যে রয়েছে স্যান্ডউইচ মডেল, তারপরে একক পর্দা বা ইউনিট মেমব্রেন, হাইপোথিলিস, এরপরে ফ্লুইড মোজাইক মডেল। তো আজকে আমরা এই কোষ প্রাচীরের এই তিনটি মডেল সম্পর্কে আলোচনা করে আজকের আলোচনা আমরা শেষ করব। যেমন স্যান্ডউইচ মডেলটা হলো যে প্লাজমা মেমব্রেন গঠন ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডেপসন সর্বপ্রথম একটি মডেল প্রস্তাব করেন। তাদের মতে মেমব্রেনটি দ্বিস্তরী লিপিড স্যান্ডউইচের মতো বাইরের দুই দিকে দুইটি প্রোটিন স্তর দ্বারা আবৃত থাকে, অর্থাৎ ভিতরে থাকে লিপিডের স্তরটা আর দুই পাশে থাকে প্রোটিনের স্তর, যেটা দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো। যেমন এখানে লক্ষ্য করো তোমরা, যেমন এই একটা স্তর আছে, এখানে স্তরটা হলো প্রোটিনের স্তর, দুই দিকে দুটি প্রোটিনের স্তর। এর ভিতরে হলো লিপিড স্তর, লিপিড স্তরটি লক্ষ্য করো। মাথাটা হলো লিপিডের এবং একটা হলো পানি গ্রাহী, একটা পানি বিদ্বেষী। এদিকে একটা লিপিডের স্তর আছে, ভিতরে দুইটি দ্বিস্তরী লিপিড এবং বাইরের দিকে আছে প্রোটিনের স্তর।
এখানে দেখো এই স্তরটা হলো প্রোটিনের স্তর, এটা হলো প্রোটিন, প্রোটিন এদিকে এটা হলো প্রোটিন। একটা এই দুটো হলো লিপিডের স্তর, এই দুটো হলো লিপিড। এটা হলো একটা দুটো মিলে লিপিডের স্তর। তো দেখেন এখানে এটাকে স্যান্ডউইচ মডেল কেন বলা হয়েছে? এদিকে একটা প্রোটিনের স্তর, এদিকে একটা প্রোটিনের স্তর, মাঝখানে লিপিডের দ্বিস্তরী একটা ধাপ রয়ে গেছে। এই জন্য এটা দেখতে অনেকটা, এটা বাস্তবে একটা স্যান্ডউইচের মতো। যেমন স্যান্ডউইচের দুই দিকে থাকে শর্করা আর মাঝখানে থাকে ক্রিম, তাই ঠিক এখানেও এদিকে প্রোটিন, বাহিরে আছে প্রোটিন, মাঝখানে আছে লিপিড, এই জন্য একে স্যান্ডউইচ মডেল বলা হয়েছে। এখন লিপিডের আবার দেখা যায় মাথাগুলো, মাথাটা হলো পানিগ্রাহী আর লেজ হলো পানি বিদ্বেষী। এই পানি বিদ্বেষী দুইটা মুখোমুখি থাকে আর পানিগ্রাহী যেটা প্রোটিনের কাছে থাকে, এটা হলো স্যান্ডউইচ মডেল। এরপরে এই স্যান্ডউইচ মডেলটা দিয়েছেন কে? বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডেপসন। এই মডেলটা মনে রাখতে হবে তোমাদের পরীক্ষার জন্য। এখানে দুইটা মডেল খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো প্লাজমা মেমব্রেনের গঠনে স্যান্ডউইচ মডেল ব্যাখ্যা করো, আর একটা আসে আবার ফ্লুইড মোজাইক মডেল বলতে কি বুঝো, অথবা বিজ্ঞানীদের কাছে সর্বজন গ্রহণযোগ্য এবং সার্বজনীন মডেল কোনটি। সার্বজনীন এবং সর্বজন গ্রহণযোগ্য মডেলটি হলো ফ্লুইড মোজাইক মডেল। তো এবার আসি আমরা একক পর্দা বা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। বিজ্ঞানী জেডি রবার্টসন এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করে একক পর্দা বা ইউনিট মেমব্রেন সম্বন্ধে ধারণা দেন। তার মত অনুসারে প্লাজমা মেমব্রেন বিভিন্ন কোষীয় অঙ্গাণুর চারিদিকে অবস্থিত সকল কোষীয় পর্দা একই রকম প্রোটিন লিপিড দিয়ে দেবে। অর্থাৎ এটা হলো আবার পিএলপি, পিএলপি মানে কি? প্রোটিন লিপিড প্রোটিন। এটা প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে দেয়, পিএলপি বলা হয়। অনেক সময় বলা হয় পিএলপি বলতে কি বুঝো? পিএলপি হলো একক পর্দা বা ইউনিট মেমব্রেন, যেটা প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে তৈরি। এটাকে একত্রে প্রোটিন পিএলপি বলা হয়, অর্থাৎ ত্রিস্তরী পর্দা। বাইরের উভয় দিকে প্রতিটি প্রোটিন স্তর প্রায় 20 আর্মস্ট্রন থেকে 25 আর্মস্ট্রন এবং মধ্যবর্তী দ্বিস্তরী লিপিডের স্তরটি হলো 25 আর্মস্ট্রন থেকে 35 আর্মস্ট্রন পুরু। লিপিড স্তরে হাইপোফিলিক পোলার মস্তক, অর্থাৎ হাইপোফিলিক হলো পানি গ্রাহী মস্তক প্রোটিনের স্তরের দিকে, এবং হাইপোফোবিক নন পোলার লেজ যেটা পানি বিদ্বেষী, এটা হলো কেন্দ্রের দিকে থাকে। প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে গঠিত ত্রিস্তরী পর্দাকে একক পর্দা বলা হয়। তো সর্বশেষ আসি আমরা, এটা আমি আর চিত্রের মাধ্যমে দেখাইলাম না, এটাও একই রকমের, শুধু এখানে বাড়তি হবে কি, বাড়তি এখানে লেজগুলো যেমন ছিল সোজা, ওখানে লেজগুলো হবে বাঁকা হবে এরকম। এখানে লেজগুলো হবে বাঁকা বাঁকা। ঠিক এই ভাষাটা এরকম হবে। এটা হলো একক পর্দার চিত্র। সর্বশেষ আসি আমরা ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকালসন 1972 সালে প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে যে দ্বিমাত্রিক মডেল প্রদান করেন তাকে ফ্লুইড মোজাইক মডেল বলে। তাহলে ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে? আবার শুনি একটু, ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে? ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকালসন 1972 সালে প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে যে দ্বিমাত্রিক মডেল প্রদান করেন তাকে ফ্লুইড মোজাইক মডেল বলে। এই মডেলটি সর্বাধুনিক এবং সকলের কাছে গ্রহণযোগ্য মডেল। এই মডেল অনুসারে প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিটি ফসফোলিপিড দিয়ে তৈরি। এটাও একই অবস্থা, অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিটি কি দিয়ে তৈরি? ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট, এটার মতোই, অর্থাৎ ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট, মাথা এবং লেজ এরকম থাকে, দ্বিপ্রান্ত বিশিষ্ট। অর্থাৎ এই মডেলেও দেখা যায় ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট, অর্থাৎ হেড এবং টেইল। হেড অর্থাৎ মাথা এবং লেজ। ফসফেট হেডগুলো পানিগ্রাহী, মাথাগুলো হলো পানিগ্রাহী, পানি গ্রহণ করে, আর টেলটা হলো যে পানিগ্রাহী বা হাইড্রোফিলিক বলা হয় একে। আর বাইরের দিকে থাকে
এদের এটা থাকে বাইরের দিকে। আর ফ্যাটি অ্যাসিড হলো টেল, যেগুলো ভিতরের দিকে মুখোমুখি থাকে এবং পানি বিদ্বেষী, এরা পানি বিকর্ষী, এটাকে হাইড্রোফোবিক বলা হয়। এই মডেল অনুযায়ী মেমব্রেনের গঠন নিডেটের পরিবর্তে ফ্লুইডের মতো। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিডের স্তরে এখানে সেখানে বিক্ষিপ্তভাবে থাকে এবং লিপিড অণুর মধ্যে প্রোটিনের এই রূপ বিন্যাসকে সিঙ্গাল এবং নিকেলসন সমুদ্রের মধ্যে বাসমান হিমশৈলের সাথে তুলনা করেছে। এই জন্য এই সাদৃশ্য কারণে এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। তাহলে আর একটা নাম পেলাম কি, ফ্লুইড মোজাইক মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। তাহলে আইসবার্গ মডেল কেন বলা হয়? এটা সমুদ্রে বাসমান এরকম হিমশৈলের মতো, অর্থাৎ বরফের টুকরার মতো দেখতে, এই জন্য একে আইসবার্গ মডেল বলা হয়। ফ্লুইড মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেনের গাঠনিক উপাদান তিনটি। কি কি গাঠনিক উপাদান? ফ্লুইড মোজাইক মডেলের গঠন অনুযায়ী প্লাজমা মেমব্রেনের গাঠনিক উপাদান হলো চারটি। একটা হলো ফসফোলিপিড বাইলেয়ার, এরপরে মেমব্রেন প্রোটিন, এরপর হলো আর হলো কোলেস্টেরল। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার, এটা কিন্তু ভালোভাবে শিখতে হবে। ফসফোলিপিড বাইলেয়ার প্লাজমা মেমব্রেন দুইটি স্তরে বিন্যস্ত থাকে। প্রতিটি স্তর ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুইটি নল পোলার বডি ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ফসফেট হেডও ফ্যাটি অ্যাসিড এবং লেজের মাঝে গ্লিসারলে অবস্থান করে। এটা গেল ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ ফসফোলিপিডের পরপর দুইটি লেয়ার, যেটাকে ফসফোলিপিড বাইলেয়ার বলা হয়। এরপরে আসেন মেমব্রেন প্রোটিন। প্লাজমা মেমব্রেনে তিন ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে, যেমন পরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। পরিফেরাল প্রোটিনটা কি? এগুলো ঝিল্লির পৃষ্ঠতলে অর্থাৎ সারফেক্সে থাকে। এদের পর্দা থেকে সহজে পৃথক করা যায় না, অর্থাৎ এই যে মেমব্রেনের যে পর্দাটা আছে বা আবরণটা আছে, এটা থেকে একে আলাদা করা যায় না। আর ইন্টিগ্রাল প্রোটিন হলো এগুলো ঝিল্লির উভয় পৃষ্ঠতল পর্যন্ত ব্যাপ্ত থাকে এবং লিপিড স্তরের মধ্যে পতিত থাকে। পতিত মানে কি? এর ভিতরে গাঁথা অবস্থায় থাকে, এর ভিতরে ঢুকানো থাকে। আর লিপিড সম্পৃক্ত প্রোটিন হলো কিছু কিছু প্রোটিন আছে যা লিপিড করে সম্পৃক্ত থাকে, তাকে লিপিড সম্পৃক্ত প্রোটিন বলে। তো এটা গেল মেমব্রেন প্রোটিন তিন ধরনের। একটা হলো পরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। এবার আসি আমরা গ্লাইকোকেলিক্স। গ্লাইকোকেলিক্স হলো এটি ঝিল্লির উপর একটি চিনির স্তর বিশেষ। ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড ও প্রোটিন অণুর সাথে যুক্ত কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। তাহলে এখানে লক্ষ্য করো একটু, কি ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে কি হয়? গ্লাইকোলিপিড। আর প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে কি হবে? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোকেলিক্স। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় গ্লাইকোকেলিক্স। এরপর আসেন কোলেস্টেরল। কোলেস্টেরল হলো এটি লিপিড জাতীয় পদার্থ। লিপিডকে আমরা সাধারণত জানি কোলেস্টেরল লিপিড সাধারণত দুই ধরনের, একটা হলো তরল লিপিড আর একটা হলো কঠিন লিপিড। তরল লিপিডটা কি? তরল লিপিডটা হলো যেমন তৈল, আর কঠিন লিপিডটা হলো চর্বি জাতীয়। এটা লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে এবং প্রাণী কোষের ঝিল্লিতে এটি বেশি পরিমাণে থাকে। আর ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখিয়া। ফসফোলিপিড অণুগুলো কি সবসময় সচল থাকে, অর্থাৎ কাঁপে, পরস্পরের সাথে টোকাটুকি করে, লাফিয়ে ওঠে এবং স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। কিন্তু এরা এই যে অবস্থা করে, এরা কাঁপতে থাকে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে, লাফিয়ে ওঠে, কিন্তু নিজের জায়গা থেকে সরে না, নিজের জায়গার মধ্যে থেকেই। যেমন একটা বলকে তুমি যদি হাতে নিয়ে নিচের দিকে মারতে থাকো, সে নিজের জায়গায় থেকেই লাফালাফি করবে, কিন্তু জায়গা চেঞ্জ করে না। ঠিক এই ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে, লাফিয়ে ওঠে, কিন্তু এটা কোথায়? নিজের স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে না। এই ধরনের স্থানান্তর বা ঘূর্ণয়নকে ফিলিপ ফলপ মুভমেন্ট বলে। এই আর একটা প্রশ্ন এখানে, ফিলিপ ফলপ আর পরীক্ষা আসে, ফিলিপ ফলপ মুভমেন্ট কি? তাহলে ফিলিপ ফলপ মুভমেন্ট বুঝতে পারছেন? ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে এবং কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে, লাফিয়ে ওঠে এবং স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে না। এবং স্থানের মধ্যেই সে তার স্তরের মধ্যে স্থান যে পরিবর্তন করে, সে অদল বদল হয়, কিন্তু জায়গা পরিবর্তন করে না, এই স্তরের মধ্যে থেকেই করে। এই ধরনের ঘূর্ণয়নকে ফিলিপ ফলপ মুভমেন্ট বলা হয়।
এবং অণুগুলো দেখতে অনেকটা মোজাইক দানার মতো। এইগুলো যখন দূর থেকে তাকানো হয় তখন অনেকটা মোজাইকের দানার মতো মনে হয়। এই অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কি বুঝতে পেরেছো তোমরা? এরপরে আসি আমরা প্লাজমা মেমব্রেনের কাজ। প্লাজমা মেমব্রেন আবরণী হিসেবে কোষের ভিতরকার সজীব অংশকে রক্ষা করে। প্লাজমা মেমব্রেন কোষের আকৃতি প্রদান করে এবং বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। বিভিন্ন রকমের তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। পারস্পরিক বন্ধন বৃদ্ধি, চলন ইত্যাদি কাজে ভূমিকা রাখে। এরপরে সর্বশেষ আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সাইটোপ্লাজম এবং অঙ্গাণু। সাইটোপ্লাজম কাকে বলে? নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো সাইটোপ্লাজম। আবার বলতেছি আমি, অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে কোষ ঝিল্লি দ্বারা আবৃত যে কোষীয় যে অবস্থানগুলো থাকে, যে কোষটা অঙ্কন করেছিলাম, যে কোষ ঝিল্লি দ্বারা আবৃত কিন্তু নিউক্লিয়াসের বাহিরে এবং কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো সাইটোপ্লাজম। এটি মাতৃকা এবং অঙ্গাণু নিয়ে গঠিত। তাহলে মাতৃকা কি? মাতৃকা হলো সাইটোপ্লাজমের ভিত্তি পর্দা। মাতৃকা হলো একটি অর্ধতরল দানাদার অস্বচ্ছ কলাইডাল তরল পদার্থ। একে হাইলোপ্লাজমও বলা হয়, তবে বর্তমানে একে সাইটোসোল নামে নামকরণ করা হয়। এরপরে আসি অঙ্গাণু। সাইটোপ্লাজমের মাতৃকায় প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুলস প্রভৃতি অঙ্গাণুগুলো এই এবং বিভিন্ন রকমের নির্জীব বস্তু এর ভিতরে থাকে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল একটি আদর্শ কোষের গঠন এবং কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। এরপরে কোষ ঝিল্লির গঠনে বিভিন্ন মতবাদ, যেমন স্যান্ডউইচ মডেল, একক পর্দা, এরপরে হলো ফ্লুইড মোজাইক মডেল, আর সর্বশেষ হলো কি যে এই প্লাজমা পর্দা বা কোষ ঝিল্লির কাজ, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো আজকের আলোচনা থেকে আমাদের বাড়ির কাজ থাকবে কি? বাড়ির কাজগুলো একটু লিখে নাও তোমরা। আজকের আলোচনা থেকে আমাদের বাড়ির কাজ থাকবে একটি আদর্শ উদ্ভিদ কোষ অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমরা বুঝতে পেরেছো কথা? একটি বাড়ির কাজ হলো একটি আদর্শ উদ্ভিদ কোষ অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো কোষীয় অঙ্গাণু বলতে কি বুঝো? 5টি কোষীয় অঙ্গাণুর নাম লিখো। এরপরে হলো 3টি ঝিল্লিবিহীন ও 3টি ঝিল্লি আবৃত অঙ্গাণুর নাম লিখো। এর পরবর্তী প্রশ্ন, কোষ প্রাচীর কি? স্যার আবার বলেন। স্যার 3 নাম্বারটা আরেকবার বলেন। 3টি ঝিল্লিবিহীন ও 3টি ঝিল্লি আবৃত অঙ্গাণুর নাম লিখো। 3টি ঝিল্লিবিহীন ও 3টি ঝিল্লি আবৃত অঙ্গাণুর নাম লিখো। পরবর্তী প্রশ্ন, ছত্রাক ও ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয় ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, কোষ প্রাচীরের ভৌত গঠন ব্যাখ্যা করো। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। কোষ প্রাচীরের কাজ ব্যাখ্যা করো। কোষ ঝিল্লি কি? একক পর্দা বলতে কি বুঝো? পিএলপি কি? প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয় কেন? প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন, স্যান্ডউইচ মডেল কি? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন গঠনে সর্বজন গৃহীত মডেল বা আধুনিক মডেলটি ব্যাখ্যা করো। ফ্লুইড মোজাইক মডেল চিহ্নিত চিত্র অঙ্কন করো। ফ্লুইড মোজাইক মডেলটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। এর পরবর্তী প্রশ্ন, আইসবার্গ মডেল কি? আইসবার্গ মডেল কি? আর সর্বশেষ প্রশ্ন হলো প্লাজমা মেমব্রেনের কাজ লিখো। তো আজকের আলোচনায় তোমরা অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।